আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অনুশীলনী 11 এর অঙ্কগুলো। দেখো, শুরুতে আমাদের এই যে অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে, দেখো এখানে বলে দেওয়া আছে যে 51 থেকে 60 এর শ্রেণী ব্যক্তিগত। তো তোমাদের বোঝার সুবিধার্থে এই উত্তর হবে 10। তো আমি দেখাচ্ছি কিভাবে। মনে করো এই 51 আমি একটি আঁক দিয়ে বোঝাচ্ছি বা একটি রেখা দিয়ে। 51, এই 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। দেখো কয়টা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ 51 থেকে 60 বিয়োগ করলে হয় 9, কিন্তু আমার এই 51 থেকে গুনতে হবে। তাহলে আবারও দেখাই। দেখো এই 51, এই দেখো 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 10টি হয়। উত্তর হবে 10। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। তো এবার আমরা 2 নম্বর কোশ্চেনটি সলভ করব। তবে একটা মনে রাখবে, শ্রেণীব্যক্তি নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে সলভ করব। এবার দেখো যে 2 নম্বরটা বলছে কি, এই 60 এবং 70 এর শ্রেণীর মধ্যবিন্দু কত। তো শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার যে সূত্রটা আমরা এখানে লিখতেছি, দেখো এই 60 থেকে এই 70 শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এই 60 এবং 70 যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 60 এবং 70 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 65। তাহলে উত্তর হবে 65 খ। আশা করি বুঝতেই পারছো। অর্থাৎ এই 1 নাম্বারটা হচ্ছে 10 আর 2 নাম্বারটা হচ্ছে এই 65। অর্থাৎ 60 এবং 70 এর শ্রেণীর মধ্যবিন্দু আমার কত? 65। আশা করি এই অংশটা তোমরা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা সলভ করব তৃতীয়টি। তো তৃতীয় কোশ্চেনটি বলছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। লক্ষ্য করো, 1 থেকে 10 এর বিজোড় সংখ্যার গড় আমরা লিখতেছি। 1 থেকে 10 বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9। এটা বুঝতেই পারছো, বিজোড় সংখ্যা। তাহলে গড় করবো এগুলোর যোগফল। তাহলে দেখো 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, অর্থাৎ 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, 5 দ্বারা ভাগ করব। এই সব কটা যোগ করলে হয় 25, 5 দ্বারা ভাগ করলে কাটাকাটি করলে হয় 5। তাহলে উত্তর হবে এখানে খ। আবারও বলি, এই অঙ্কগুলো আগে বিজোড় সংখ্যাগুলো তোমরা লিখে ফেলবা এবং বিজোড় সংখ্যাগুলো লিখে বিজোড় সংখ্যা ঠিক যতগুলো তাকে ঠিক তত দ্বারা ভাগ করবা। দেখো বিজোড় সংখ্যা 5টি, 1, 2, 3, 4, 5, তাই 5 দ্বারা ভাগ করেছি। ভাগ করলে হয় 25। 25কে 25কে আমরা 5 দ্বারা ভাগ করলে এটা 5। সমূহকে পরিসংখ্যান বলে। এখানে অবশ্য কোনো কিছুই নেই, এটা সাধারণ বিষয়, এটা সরাসরি দিয়ে দিবে। অর্থাৎ সংখ্যাবাচক তথ্যসমূহকে আমরা পরিসংখ্যান বলবো। এবার চলে যাচ্ছে 8 বলছে উপাত্ত বলতে কি বোঝায়, উদাহরণের মাধ্যমে লিখে। এটা একটি সংজ্ঞা, এটা তোমরা পারো। উপাত্ত হচ্ছে এই সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। আর তথ্য বা ঘটনার নির্দেশক সংখ্যা, লক্ষ্য করো সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। অর্থাৎ উপাত্ত কি আমরা বুঝতে গেল। এবার বলছে একটু উদাহরণ মাধ্যমে দিতে বলছে, তাই আমরা উদাহরণ দিই। তাহলে দেখো উদাহরণটা আমরা একটু বড় করে দেব। দেখো এই যে উদাহরণটা হচ্ছে, এই কোনো একটি পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত এই 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর। এই নম্বরগুলো হচ্ছে 80, 60, 65, 57, 83, 60, 63, 90, 94, 77, 100, 95, 81, 61, 85, 85, 91, 98, 88, 55। লক্ষ্য করো এখানে এই সংখ্যা দ্বারা নির্দিষ্ট নম্বরগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত। অর্থাৎ এই প্রত্যেকটা নাম্বার এগুলো হচ্ছে উপাত্ত। এবার আমরা 9 নম্বর কোশ্চেনটি সলভ করব। তোমরা এখান থেকে দিয়ে লিখতে পারো। 9 নম্বর কোশ্চেনটা বলছে কি, দেখো যে উপাত্ত কত প্রকার। লক্ষ্য করো প্রত্যেক প্রকার উপাত্ত কিভাবে সংগ্রহ করা যায় এবং প্রত্যেক প্রকার উপাত্তের সংগ্রহের সুবিধা অসুবিধা লিখো। আমি জাস্ট একটাই দেখাবো, তোমরা বাকিটা বই থেকে খুব সহজে নিতে পারবে। তো দেখো এখানে প্রথম বলে দেওয়া আছে উপাত্ত সাধারণত 2 প্রকার। উপাত্ত হচ্ছে একটা কি, প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত, বা প্রত্যক্ষ উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। তাহলে বলবা উপাত্ত কত প্রকার? উপাত্ত হচ্ছে 2 প্রকার। উপাত্ত 2 প্রকার, এক হচ্ছে প্রাথমিক আর মাধ্যমিক। তাহলে বলছে উপাত্ত কিভাবে সংগ্রহ করা যায়। তাহলে আমরা প্রথমে দেব তথ্য। লক্ষ্য করো প্রাথমিক উপাত্ত কিভাবে সংগ্রহ করাবো। প্রাথমিক তথ্যসমূহ অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক সরাসরি সংগৃহীত হয়। প্রাথমিক উপাত্তগুলো আশা করি এটা বুঝছো। এবার দেখো সুবিধা কি কি। এই সংগৃহীত উপাত্ত অনেক বেশি সঠিক ও নির্ভরযোগ্য, আর এখানে তথ্যের গোপনীয়তা রক্ষা করা যায়। আর অসুবিধা হচ্ছে
তথ্য সংগ্রহ সময় সাপেক্ষ, অনেক ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তাহলে এই প্রাথমিক উপাত্ত বুঝতেই পারছো। এবার আমরা সলভ করব যে মাধ্যমিক উপাত্ত। তো মাধ্যমিক উপাত্ত কিভাবে হয়? মাধ্যমিক উপাত্ত হচ্ছে সরাসরি উৎস থেকে সংগ্রহ না করে কোনো প্রকাশিত রিপোর্ট, প্রতিবেদন বা পত্রিকা বা সরকারি দলিলপত্র বা অন্য কোনো কারো থেকে, লক্ষ্য করো আমরা সংগৃহীত যেটা করা হবো এটা হচ্ছে তার মাধ্যমিক উপাত্ত। তো শিক্ষার্থীরা, ভিডিওটি যদিও একটু বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওইগুলো আর বেশি ইম্পর্টেন্ট। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। লিখো এবং মানের ক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করো। অর্থাৎ আগে অবিন্যস্ত লিখতে হবে, তারপর মানের উপরে সাজিয়ে আমরা বিন্যস্ত করব। তো শিক্ষার্থীরা, শুরুতে আমরা এই কোন বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে আমরা 10 জন শিক্ষার্থীর দৈহিক ওজন আমরা দিয়ে চেক করব। অর্থাৎ এই 10 ওজন দিয়ে আমরা প্রথমে এই অবিন্যস্ত ভাবে তাকে সাজাবো, পরে আমরা তাকে আবার এই বিন্যস্ত করব। তো এই জন্য অবিন্যস্ত মানে র্যান্ডমলি মান দিয়ে দেওয়া থাকবে। দেখো এখানে আমি 40, 45, 39, 48, 52, 47, 42, 40, 38 এবং 48, অর্থাৎ এই 10 জনের যে ওজন আমি লিখলাম, এটা কিন্তু দেখো এলোমেলো, টোটালি এলোমেলো। দেখো 40-এর পর 45, তারপর 39, 48, 52, মানে ক্রমান্বয় নেই। তাহলে এটা কি? অবিন্যস্ত। তাহলে এই অবিন্যস্তকে আমরা কি করব? বিন্যস্ত করব। তো যা একটি অবিন্যস্ত উপাত্ত, এভাবে লিখে ফেলবে। এবার এই অবিন্যস্ত উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে। ঊর্ধ্ব মানে মানটা ঊর্ধ্বর দিকে, মানে বড়র দিকে, অর্থাৎ এই মানটা হবে তোমার এই ছোট থেকে বড়র দিকে যাবে। তো ছোট থেকে বড়র দিকে যাওয়ার জন্য আমরা মানটা এখন কাজ করবো, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে দেখো প্রথমে দেওয়া আছে এই দেখো 38, সর্বছোট মান 38 লিখলাম। তারপরে খুঁজে লিখবো 39, এই 39, তারপরে 40, তারপরে 40, 40 দুইবার আছে দেখো 40, এই 40, তারপরে 42, এই 42, তারপর দেখো 45, আমি এখান থেকে 45 লিখবো। তারপরে 47 আছে, এই 47 লিখলাম। তারপরে 48 আছে, 48 লিখলাম। আবার 48 আছে, 48 লিখলাম। 52 আছে, 52 লিখলাম। তো এই যে মানের একটি সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম, অর্থাৎ সিস্টেমেটিক সাজিয়ে ফেললাম। তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রম সাজাইলাম, তাহলে এটা হয়ে গেল বিন্যস্ত উপাত্ত। অর্থাৎ এটা ছিল অবিন্যস্ত, এলোমেলো, এটা ছিল এলোমেলো, আশা করি বুঝতে পারতেছো, এলোমেলো। আর যে নিচের অংশটা দেওয়া ছিল এটা একবারে সাজানো, যা বিন্যস্ত। এটা দেখাবো। বলছে এই দেখো কোন শ্রেণীর 60 জন, অনেক হিউজ নাম্বার, 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলো। অর্থাৎ এখানে 60 জন, অর্থাৎ প্রতি সিরিয়ালে এখানে এই 20 জনের নাম্বার দিয়ে দেওয়া আছে। অর্থাৎ একটা শ্রেণীতে 60 মানে 60 জন স্টুডেন্ট আছে, তাদের প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। গণসংখ্যার সারণী তৈরি করো। তো গণসংখ্যার সারণী তৈরি করার জন্য প্রথমে পরিসর লাগবে। পরিসর মানে হচ্ছে আমার এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। তাহলে উপাত্তের সর্বনিম্ন মান 22, আমরা এখান থেকে ফাইন্ড আউট করেছি, এটা হচ্ছে 22 উপাত্তের সর্বনিম্ন মান। এবং এই যে উপাত্ত দেওয়া আছে, উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 99। তোমরা এই ক্রমান্বয়ে এটাকে কোথায় 99 আছে তোমরা খুঁজে বের করবা। আমরা যেহেতু অঙ্কগুলো আমি অলরেডি সলভ করে রেখেছি তোমাদের জন্য, তাই এটা খুব সহজ দেখালাম। উপাত্তের সর্বনিম্ন মান 22 এবং সর্বোচ্চ মান হচ্ছে 99। এটা পাওয়ার পর আমাদের পরিসর নির্ণয় করব। তাহলে পরিসরটা হচ্ছে, উপাত্তের পরিসর হচ্ছে এই সর্বোচ্চ মান মানে সর্বনিম্ন মান যোগ 1। এই সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে 78 হয়। শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে পরিসর নির্ণয় করব। এই পরিসরের পরে আমরা এই শ্রেণীব্যক্তি নেব, অর্থাৎ আমি 10 শ্রেণীব্যক্তি নিয়ে আমি এটা সাজিয়েছি। যদি এটা আমি কাটাকাটি করি হয় কত? এই 7.8। অর্থাৎ শ্রেণীব্যক্তি 10 করে নিতে হবে, নিয়ে যেভাবে হয় আমরা এইভাবে নির্ণয় করব। তো আশা করি এই শ্রেণীব্যক্তি নিয়ে সমস্যা নেই। এবার আমরা শ্রেণী সংখ্যাও নির্ণয় করে ফেলেছি। শ্রেণীব্যক্তি হবে 10 এবং শ্রেণী সংখ্যা যেটা, এই শ্রেণী সংখ্যা হচ্ছে তোমার এই 7.8, মানে হচ্ছে প্রায় 8। আমরা এইভাবে চিহ্ন দিয়ে লিখবো, 8টা করে আমরা নিতে হবে। তো এখন এই কথাটা এখানে লিখবো, শ্রেণী সংখ্যা হবে 8, 7.8টাকে পূর্ণ সংখ্যা নিতে হবে, তাই এটা হবে 8। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো।
এবার আমাদের কাজ থাকবে এই অংশটাকে এই সারণীতে প্রকাশ করা। দেখো আমার এই সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমার এখানে ভালো করো 99 এবং সর্বোচ্চ 22। আমি তাহলে 20 থেকে শুরু করলে সবচেয়ে সুন্দর হয় এবং ভালো হয়। তো দেখো আমি এখানে এই শ্রেণীবৃত্তিটা আমি এখানে এই 22 থেকে 31 শুরু করলাম, 20 থেকে নেওয়া যেত, যেহেতু সর্বনিম্ন হচ্ছে 22, অর্থাৎ এই সর্বনিম্ন উপাত্তর মান হচ্ছে 22। তাও তোমাদের একটু আরো ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখো সর্বনিম্ন হচ্ছে 22 থেকে শুরু করি, এই 22 থেকে যেহেতু 10 শ্রেণীবৃত্তি, 22-এর পরে দেখো 22 গুণব, অর্থাৎ 22-এর জন্য 1, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। দেখো কয়টা হয়? 10টা হয়। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এই কারণে এই 31 লিখেছে। পরবর্তীতে আবার এই 32 থেকে এটা হবে তোমার এই 41। আমরা এইভাবে সাজিয়ে দেখো আমরা প্রত্যেকটা শ্রেণীবৃত্তি আমরা এইভাবে লিখেছি, অর্থাৎ যেভাবে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশনে নেওয়ার জন্য এভাবে আর লিখবো। অর্থাৎ তাহলে এই প্রথম হচ্ছে 22 থেকে 31, তারপর নিব কত এই 32 থেকে 41, তারপরে 42 থেকে 51, এইভাবে আমি সর্বোচ্চ মান পর্যন্ত যাব। এবং শ্রেণীর যেহেতু আমরা 8টা হবে, শ্রেণীর সংখ্যা হবে 8টি। তাহলে দেখো এটা 51 লিখেছি, তারপর 52 থেকে 61, তারপর 62 থেকে 71, 72 থেকে 81, এই 82 থেকে 91 এবং 92 থেকে 101। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা যে কাজটা করবো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অর্থাৎ টালি চিহ্ন দিয়ে দেবো। তো টালি চিহ্নটা বোঝার সুবিধার্থে আমি আগে টালি চিহ্নটা আনতেছি, তো তারপর তোমরা এখানে বুঝবা কিভাবে আমরা এখানে টালি চিহ্নটা কাজ করেছি। আমি জাস্ট একটিবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো এই যে আমাদের নাম্বারটা এখানে দিয়ে দেওয়া আছে, দেখো এই নাম্বারটা আমরা এখন আমাদের মতো করে আমরা সাজাবো। দেখো তোমরা যদি না বোঝো সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করতে পারো, জাস্ট তোমাদের সুবিধার্থে আমরা এটা এখানে নিয়ে আসলাম। তো এটা কিভাবে সাজাবে দেখো আমরা এখানে এই মানটা দেখাচ্ছি, অর্থাৎ যে মানটা হয় দেখো এই প্রথমটা কত দেওয়া আছে 50, এই 50 এগুলো দাগ দিবে। 50টা আছে তোমার এখানে কত এই 42 থেকে 51, দেখো 42 থেকে 51 মাঝখানে আছে, তাহলে এই 51 এই একটি টালি চিহ্ন দিবে যা আমি এখানে দিয়েছি। তারপর হচ্ছে আবার 84, এখানে দেখো 84 কোথায়, 84 হচ্ছে দেখো এই 84 হচ্ছে তোমার 82 থেকে 91 এর ভিতরে, তাহলে এখানে একটা টালি চিহ্ন দিবে। মানে আমি অলরেডি এটা দিয়েছি, জাস্ট তাও তোমাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি, এখানে একটা টালি চিহ্ন দিবে। তারপর আছে 73, আবার 73 খুঁজবা, এই দেখো 72 থেকে এই অংশটা 72 থেকে 81, তো 72 থেকে 81-তে তাহলে এই এখানে একটা এই টালি চিহ্ন দেবে। তারপর দেখো 56, এই 56 কিন্তু দেখো এই এখানে এই ঘরে, অর্থাৎ 52 থেকে 61-র মাঝখানে, তো এখানে তুমি একটা টালি চিহ্ন দিবে, অর্থাৎ এই এখানে একটা এই টালি চিহ্ন দিবে। তারপর আছে কত এই 97, এই 97 দেখো এই এখান থেকে 92 থেকে 101-এর মাঝখানে, তাহলে এই ঘরে আমরা একটা টালি চিহ্ন দিয়ে দেব, অর্থাৎ এই এখানে একটি টালি চিহ্ন আমরা এইভাবে দেব। আবার 90 হচ্ছে এই ঘরেই অর্থাৎ দেব। তারপর আছে 82, দেখো 82 হচ্ছে আমার এই ঘরে, অর্থাৎ এখানে একটি আমরা টালি চিহ্ন দিতে পারি, তাহলে আমরা এখানে এই 82-তে একটি টালি চিহ্ন দেব। তো এইভাবে আমরা সবগুলো টালি চিহ্ন পর্যায়ক্রমে দিয়ে আমাদের টালি চিহ্নটা আমরা ফিল আপ করবো। আশা করি তোমরা এই অংশ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ কিভাবে টালি চিহ্নটা দিতে হবে আমি কয়েকটা দিয়ে দেখালাম। তোমরা এইভাবে প্রত্যেকটা মান আছে এখান থেকে পর্যায়ক্রমে দিয়ে দিয়ে সলভ করবে। যেমন 64 আছে, 64 কোথায় আছে, সর্বশ্রেষ্ঠ আছে এই এখানে ছিল। তারপর আছে 75 আছে, এই দেখো 75 আছে এই ঘরে। এইভাবে তোমরা টালি চিহ্নগুলো দেবে। এবার আমরা কাজ করতেছি, দেখো এই টালি চিহ্ন যেটা আছে এটাকে আমরা এই এখানে গণসংখ্যা হিসেবে লিখে ফেলবো, যেহেতু আমার প্রশ্ন চেয়েছে এই গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তাহলে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমরা এখানে গণসংখ্যা কাউন্ট করব। টালি হচ্ছে দেখো, টালি হচ্ছে এখানে এই 1, 2, 3, 4, এইভাবে 5 নাম্বারটি এইভাবে দেব। আবারও বলি টালি চিহ্নটা তোমাদেরকে পাশে দেখাচ্ছি, এই দেখো করো কিভাবে দিবে, এই 1টি, 2টি, 3টি, 4টি, এই 5 নাম্বারটা এই নিচ থেকে এখানে লাগিয়ে দিবে। আশা করি বুঝতে পারছো। এইভাবে তোমরা টালি চিহ্ন এইভাবে দিবে। 6টি হলো 6, 7, 8, 9, 10 নাম্বার একই কথা নিচ থেকে উপরে, উপর থেকে নিচে এইভাবে দিয়ে দেবে। অর্থাৎ যতগুলো টালি থাকে এইগুলো 5 5 আমরা গুনে ফেলবো। তো এখানে দেখো 5টি, এখানে আছে 3টি, এইভাবে তোমরা এইভাবে কাউন্ট করবে। অর্থাৎ এই 5, 10, 3, আশা করি তোমরা এই অংশটাও বুঝেছো। তাও তোমাদের সুবিধার্থে আমি একবার দেখাচ্ছি, এটা 5, 3,
9, এখানে আছে 8টি, এখানে আছে 17টি, কারণ 5 দেখো 5 10 15 অর্থাৎ এই আর 2 হচ্ছে 17, তারপর এখানে 7টি, এই 7টি 4টি, এই সবগুলো যোগ করলে দেখো এই যে আমি এখানে সবগুলো টালি গণসংখ্যা পেয়েছি, সবগুলো যদি আমি যোগ করি, যোগ করলে 60 হবে। যদি 60 হয় তোমার উত্তর হয়েছে, আর 60 না হলে তোমার উত্তর হয়নি।